সবাইকে স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানিয়ে দেব দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি এবং শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর। শুরুতেই রয়েছে দেশের স্বাস্থ্য সেবা খাত নিয়ে বিশেষ আলোচনা, আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমান হোসেন। দর্শক, একুশে বিজনেসের এই অংশটি দেখবেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। জি, আমরা যেহেতু আজকে এই স্বাস্থ্যসেবা খাত নিয়ে আলোচনা করব, শুরুতে আসলে বাংলাদেশের স্বাস্থ্য সেবা খাতের বর্তমান অবস্থাটা দিয়ে শুরু করতে চাচ্ছি। আমি আপনাকে প্রথমেই ধন্যবাদ দিই এবং দর্শকদেরকে অভিবাদন জানাই আমার কথা শোনার জন্য। আমি প্রথমে বলবো যে আমাদের স্বাস্থ্যসেবা নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় বা ইলেকট্রিক মিডিয়া আপনাদের মাধ্যমে সমালোচনা শুনি। সেটা আমি শতভাগ একমত না হলেও অনেকটা একমত। কারণ আমাদের 18 কোটি মানুষের যে বাংলাদেশ, এই বাংলাদেশের যে স্বাস্থ্যসেবাটা আছে সেটা বিশ্বমানের নয়। যার কারণে যেহেতু এটা স্পর্শকাতর ব্যাপার, সেই জন্য এটা সমালোচনা থাকবেই এবং এটা আস্তে আস্তে দূর করতে হবে। বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে বাজেটের প্রয়োজন। সেই বাজেটটা আমাদের বাংলাদেশে এখনও ওই কাঙ্ক্ষিত লক্ষ্যে যায় নাই। আর আমাদের যে লোকবলের দরকার, বিশেষজ্ঞ ডাক্তার থেকে শুরু করে আমাদের ইনফ্রাস্ট্রাকচার, অন্যান্য ডাক্তার, নার্স, অন্যান্য কলাকৌশলীগুলা, এগুলো WHO গাইডলাইন অনুযায়ী আমাদের কম আছে। যার কারণে স্বাস্থ্যসেবাটা আমাদের সমালোচনা আছে। তাহলে কতটুকু এখন আমাদের জীবন নির্বাহ করার জন্য যতটুকু আছে সেটা তো আমরা চলতেছি। এখানে আমাদের মানে পূর্ণ আকাঙ্ক্ষায় যায় নাই। আমরা যে যতটুকু পাওয়া দরকার এইটুকু পাই না। আমরা বেসরকারি পর্যায়ে সরকারের পাশাপাশি কাজ করছি। এইটা আমি মনে করি ভালো সরকার, যদি সরকার এই যে এখন যে 2/3 মেজরিটি নিয়ে আসলো, এটা অনেক পরিবর্তন করা সম্ভব এবং অনেক আইন কানুন পরিবর্তন করে যদি এই বাজেট প্রণয়ন হয় সুন্দরভাবে হবে আর কি। জি, আপনি যেহেতু বাজেট নিয়ে কথা বলছেন, আমি আসলে এখানে উপস্থাপক হয়ে না, আমি সাধারণ একজন রোগী হয়ে জানতে চাচ্ছিলাম যে বাজেটটা দেয়া আছে, মানে তার জন্য কি আমরা পর্যাপ্ত বা যতটুকু চিকিৎসা সেবা দরকার সেটাই কি পাচ্ছি? যে বাজেটে যতটুকু দেয়া আছে আমরা তো বুঝতে পারি ওইটুকু অনেক সময় খরচ করতে পারে না, কিন্তু ওই বাজেটের আঙ্গিকেই তো চিকিৎসাটা চলতেছে। কিন্তু আমরা উন্নত বিশ্বের দিকে তাকাইলে বা উন্নত যারা সাকসেসফুল হয়েছে মেডিকেল সায়েন্সে, তাদের দিকে তাকাইলে কিন্তু এটা অনেক কম। সেই জায়গায় আমরা মনে করি যে আমাদের যে চাওয়া পাওয়ার জায়গাটা এখানে একটু গরমিল আছে। তারপরে সাধারণ মানুষের আসলে এত অভিযোগ কেন, মানে বিশেষ করে এই যে মেডিকেল ট্রিটমেন্ট ব্যবস্থা নিয়ে অনেক বেশি অভিযোগ আছে তাদের? অভিযোগ আছে যে আমাদের ধরেন আমরা সরকারি এবং বেসরকারি দুইটার সেবাই কিন্তু শহর কেন্দ্রিক বেশি, প্রান্তিক লেভেলে কম, ফ্যাসিলিটিসগুলো কম আছে এবং মানুষের যতটুকু চাহিদা, একটা মনে করেন একটা গরিব মানুষ ডাক্তার দেখালো ফ্রি, তার ঔষধটা পর্যাপ্ত পাইতে হবে, আবার ডাক্তারদের সময় মতো দেখাইতে হবে, টেস্টের ব্যবস্থাটা থাকতে হবে, এগুলোর একটু গরমিল আছে। যাই এটা যে সরকারিতে তো কমতি আছে, গরমিল শব্দটাই হলো কমতি আছে। আর বেসরকারি পর্যায়ে যেহেতু টাকাটা নিতে হয়, টাকাটা অনেক সময় তারা বেশি মনে করে, অনেক সময় সার্ভিস নিতে যেয়ে আমরা পর্যাপ্ত সার্ভিস দিতে পারি না, সেই সমস্ত জায়গা নিয়ে মানুষের একটু সমালোচনা। সেই জায়গাটাতে ঘাটতি কাদের, মানে দায়বদ্ধতাটা আসলে কাদের? প্রথম তো আপনি সরকারকেই দায়ী করবেন, কারণ সরকারই তো আমাদের অভিভাবক। সরকার এটা পরিপূর্ণ দিলে, যেমন সরকারি ব্যবস্থাপনায় যদি আপনি একজন ডাক্তার যে রোগী দেখতেছে সেটা আরো কম রোগী দেখতে হবে, তাইলে সে ভালোভাবে দেখতে পারবে, সময় দিয়ে দেখতে পারবে। 5-10 মিনিট রোগী দেখতে হবে, এখন 1-2 মিনিটের রোগী দেখলে কিন্তু হবে না। মিনিমাম এই যে গত সরকার যে ইন্টার্ম সরকার একটা জরিপ চালাইছিল মানুষের আকাঙ্ক্ষা কি এবং প্রমাণিত হয়েছে কি, একটা রোগী কিন্তু মিনিমাম 10 মিনিট সময় পাওয়া দরকার। সেই ক্ষেত্রে 1-2 মিনিটের সময়ের মধ্যে কিন্তু রোগীরা হবে না, দেখলে ওইটা একটা অপূর্ণ থেকে যাবে, আকাঙ্ক্ষাটা থেকে যাবে যে আমাকে মনে হয় ডাক্তার সাহেব ভালো করে দেখলো না। তারপরে হলো পরীক্ষা নিরীক্ষা যদি যে সেন্টারে দেখাইলো, যে হাসপাতালে দেখালো, সেখানে যদি ওইটুকু পর্যাপ্ত না থাকে তাহলে কিন্তু আকাঙ্ক্ষাটা থেকেই গেল, অপূর্ণ থেকে গেল। তারপরে আসেন আমাদের ঔষধপত্র, বিছানা, সব কিছু মিলে এটা আমাদের তো শর্ট আছে। এটা আপনি বুঝতে হবে যে এটা শর্ট থাকার কারণে, যেমন আমাদের বিশেষজ্ঞ ডাক্তার, নার্স, আমাদের হসপিটালের বিছানা, পরীক্ষা নিরীক্ষা, ঔষধপত্র সব জায়গাতেই কমতি আছে, যার কারণে এই সমালোচনাটা আছে। এইটা আমার মনে হয় যে সরকার এটা গভীরভাবে, নির্বাচনের আগেই কিন্তু বিভিন্ন দল কমিটমেন্ট করেছে
যে যারা সরকারে গিয়েছে তারা কিন্তু বলেছে যে কিভাবে এটা করা যায়, প্রাইভেট এবং গভর্নমেন্টের সাথে সমন্বয় করে এগুলাকে পরিপূর্ণতা আপাতত দেওয়ার কথা। আর পাশাপাশি তারা যে ইঙ্গিত করছে যে হসপিটালের সংখ্যা বাড়াবে, ডাক্তারের সংখ্যা বাড়াবে, এতে করে আমার মনে হয় এটা অদূর ভবিষ্যতে দূর হবে। জি, আর আপনি যেহেতু বলছেন যে এই মুহূর্তে আসলে আমরা পর্যাপ্ত বাজেট নেই এই খাতের জন্য, তো যেহেতু নির্বাচিত নতুন সরকার আসছে এবং সামনেই বাজেট, তো এখানে আপনাদের প্রত্যাশা কি কি আছে? এখানে প্রত্যাশা স্বাভাবিক কারণেই একবারে কিন্তু আমাদের প্রত্যাশা পূরণ করতে পারবেন না। এটা গ্রাজুয়ালি যদি পঞ্চবার্ষিক পরিকল্পনায় যায় তাহলে হয়তো হবে। 5 বছরের কাজ তো একবারে করতে পারবে না। আর এই বছরেই আসলেই ধরেন আর 2-3 মাস আছে বাজেটের, এখানে নিশ্চয়ই সরকার বসলো, সরকারের বিভিন্ন মানে এক্সপার্টিরা কাজ করবে, আমরা ভালো বাজেট পাবো বলে আশা করি আর কি। তবে পর্যাপ্ত না হলেও আশা করি যে ভালো বাজেট আসবে। এবং সরকারের হচ্ছে একটা অ্যানাউন্সমেন্ট আছে জিডিপির 5% এই স্বাস্থ্য খাতে ব্যয় করা হবে, সেটা তো নিঃসন্দেহে একটা ভালো এটা অনেক ভালো উদ্যোগ নেওয়া হবে। হবে। আমার তো 1 থেকে 1.5% মনে হয় 1% বা 1.5% হয়, সেখানে 5% যদি ব্যয় করে তাহলে এটা ভালো উদ্যোগ। আর এটা যদি প্রপার ডিস্ট্রিবিউশন হয় এবং নেতৃত্বটা যদি কঠিন হয়, নেতৃত্বটা কঠিন কেন, যে এইটা অব্যবস্থাপনাটা কমাইতে হবে, ব্যবস্থাপনায় আনতে হবে, তাহলে এটা সঠিক নেতৃত্বে আসবে। জি, আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যেটা বলছেন যে আসলে অব্যবস্থাপনা, এই জায়গাগুলোতে প্রপার ব্যবস্থাপনার জন্য আসলে কি কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? পদক্ষেপ আমি মনে করি যে অনেক এক্সপার্ট লোক সরকারের ভিতরে আছে, তারা চিন্তা করবেন। আমি যেটা মনে করব যে ব্যবস্থাপনার তো প্রথমত হলো যে ইনফ্রাস্ট্রাকচার কতটুকু আছে, কতগুলো রোগী হয় সেটার জন্য ইনফ্রাস্ট্রাকচার লাগবে, কতগুলো রুগী আমাদের আউটডোরে হয়, ইনডোরে হয়, সেই অনুযায়ী বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়োগ প্রক্রিয়াগুলো চালাইতে হবে, অন্যান্য কলাকৌশলীদের চালাইতে হবে, এবং যে সমস্ত মেডিকেল ইকুইপমেন্টগুলো লাগে সেগুলোকে পরিপূর্ণতা দিতে হবে। আর পাশাপাশি সার্ভিস সাপোর্ট, ধরেন টেস্টের কেমিক্যাল যেন শেষ না হয়, টেস্টের টেকনিশিয়ান যেন অ্যাভেলেবেল থাকে, এবং যথোপযুক্ত টেস্ট যেন আমরা পাই, পরীক্ষা নিরীক্ষাগুলো যদি পাই। আর যদি আমরা ভর্তি থাকি সেই জন্য উপযুক্ত ডাক্তাররা আমাদের সুপারভিশন করবে, আমাদেরকে দেখবেন, এভাবেই তো সমস্যার সমাধান হবে। এইভাবেই এটাকেই বলা হয় যে সুন্দর ব্যবস্থাপনা, জনসংখ্যার ভিত্তিতে, রোগীর ভিত্তিতে ব্যবস্থাপনা করা। জি, আরেকটা কথা যদিও আমরা শুরু থেকে আসলে বলছিলাম যে আপনি যেটার জন্য দায়বদ্ধতা আছে, সরকারের দায়বদ্ধতা আছে এবং বাজেট ঘাটতি যেটা বলছিলেন, এই যে আমাদের দেশে এখনো রোগীরা আমাদের দেশের চিকিৎসা সেবার উপরে হচ্ছে ভরসা করতে পারছে না এবং তারা বাইরে চলে যাচ্ছে, দেশের বাইরে। এতে কিন্তু আমাদের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা বিদেশে চলে যাচ্ছে। তো এই যে এই ঘাটতিটা, এটা আমরা কিভাবে দূর করতে পারি যেটা দেশের উপর আস্থা ফিরবে এবং ভরসা আসবে? দুটা কারণে, একটা অনেক রোগী থাকার কারণে আমাদের সরকারি বেসরকারি জায়গায় ডাক্তাররা যথেষ্ট সময় দিতে পারছে না, যার কারণে রুগীকে বুঝতে পারতেছে না, রুগীও ডাক্তারকে বুঝতে পারতেছে না, যার কারণে বিরক্ত হয়ে চলে যাচ্ছে। যাদের ওয়ে আছে, যাদের অর্থ সম্পত্তি বা কানেক্টিভিটি আছে, তারা যাচ্ছে। আরেকটা হলো যে সমস্ত অপারেশনগুলা দেশের চাইতে বিদেশে মনে করে ভালো, তারা যাচ্ছে। আরেকটা হলো যে আমাদের বিদেশে যাওয়ার প্রবণতাটা কিন্তু আছে, যাদের টাকা আছে তারা বিদেশে বাজার করতে যায়, তাহলে চিকিৎসাও নিতে যায়, বেড়াইতে যায়, চিকিৎসা করতে আসে। তার মানে কি, তারা দেশের প্রতি ট্রাস্ট করে না। অর্থাৎ আমি যেটা মনে করি, ব্যক্তিগতভাবে যেটা আমি মনে করি যে এটা সরকারকেই দূর করতে হবে। আর পাশাপাশি আমরা এটা আসলে স্যাটিসফ্যাকশনের অভাব নাকি আসলে স্বাস্থ্যসেবা খাতের ঘাটতি? আমি মনে করি বাংলাদেশে যে চিকিৎসা বিজ্ঞানটা আছে, এটা শুধুমাত্র কাউন্সিলিং এর অভাবে অনেক রোগী বিদেশে যায়। আর পাশাপাশি তো কিছু শর্টেজ তো আছেই। ধরেন একটা অপারেশনের সিরিয়াল পাইতে সময় লাগে, আবার অনেক প্রতিষ্ঠান নাই সেখানে যে সার্ভিসটা দিবে, আবার ট্রাস্ট করতে পারতেছে না, এত তাড়াতাড়ি তো ট্রাস্টিং পর্যায়ে যাওয়া যায় না। আবার ধরেন অনেক সময় আমরা রুগীকে স্যাটিসফাই করতে পারি না, যে রুগী মনে করে যে মানে পার্শ্ববর্তী দেশগুলোতেই মনে হয় ভালো চিকিৎসা, কিন্তু বাংলাদেশেও কিন্তু ভালো চিকিৎসা আছে। শুধুমাত্র আমি মনে করি ইনফ্রাস্ট্রাকচার, আমাদের নেতৃত্ব, এই দুটাকে যদি সমন্বয় করা হয়, এবং এর মধ্যে তো কিছু লাগবেই। যেমন আমাদের ডাক্তারের সংখ্যা যদি আপনি WHO গাইডলাইনে আসেন, দেখবেন যে প্রায় অর্ধেক। সেখানে অর্ধেক তো কম রেখে কাঙ্ক্ষিত লেভেলে যাওয়া যাবে না। সেটা যদি 20% কম থাকে, সেটা হয়তো আমরা অনেকটা দূর করতে পারবো, কিন্তু 50% কম থাকলে তো হবে না। সেই জায়গায় আমাদের কাজ করতে হবে। আবার সরকার তো কমিটমেন্ট করেছে
যে তারা 5 বছরের মধ্যে তারা একটা স্ট্যান্ডার্ড লেভেলে নিয়ে আসবে। জি, আরেকটা বিষয় হচ্ছে যে এই যে সরকারের আরেকটা কমিটমেন্ট ছিল, সেটা হচ্ছে বেসরকারি হসপিটালগুলোর সাথে সমন্বয় করে স্বাস্থ্যসেবা প্রদান করা হবে। এটা তো কেবল আমরা সরকার 10 দিন এই বিষয়টা নিয়ে অবশ্যই কথা বলবো, তার আগে একটু বিরতি নিয়ে আসছি। দর্শক, এ পর্যায়ে দিচ্ছে একটা বিরতি, ফিরবো একটু পরে, ততক্ষণ সঙ্গেই থাকুন। আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, বিরতির আগে স্বাস্থ্যসেবা খাত নিয়ে কথা বলছিলাম আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমান হোসেনের সঙ্গে। প্রিয় দর্শক, একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আমরা আবারও তার সঙ্গে আলোচনায় ফিরছি। বিরতির আগে যে প্রশ্নটা নিয়ে আসলে আগাচ্ছিলাম আমরা, যে সরকারের একটা কমিটমেন্ট ছিল যে বেসরকারি হসপিটালগুলোর সাথে সমন্বয় করে স্বাস্থ্যসেবা প্রদান করা হবে। এই কমিটমেন্টটা ফুলফিল করতে গেলে তাদের আসলে কি ধরনের চ্যালেঞ্জ ফেস করতে হতে পারে? না, চ্যালেঞ্জ তো নেতৃত্বটাই চ্যালেঞ্জ, কিন্তু দেওয়াটা চ্যালেঞ্জ না, এগুলো সংস্কার করতে হবে, কিছু আইন কানুনের সংস্কার করতে হবে। যেমন বেসরকারি পর্যায়কে তারা অন্তর্ভুক্ত করতে চেয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী তো এটা বলেছে আগে, প্রধানমন্ত্রী হওয়ার আগে, এখন তো 15 দিন হয় নাই সরকার হইল। তো এখন উনি হয়তো সময় সুযোগ করে অথবা তার এক্সপার্টিকে বলেছে এটাকে একটা গাইডলাইন তৈরি করতে হবে, গাইডলাইন তৈরি করে আমাদেরকে অন্তর্ভুক্ত করবেন। যেমন আমি যতটুকু বুঝছি ওনার কমিটমেন্টটা যে বেসরকারি পর্যায়ে টাই আপ করবে, তা সেটা আমি মনে হয় যে সমস্ত মানে সরকারি জায়গায় অপ্রতুল, মানে ওভারলোডেড রুগী, সেই রুগীগুলা কিছু কিছু দেখে দেখে বেসরকারি পর্যায়ে সক্ষমতা দেখে এটা ট্রান্সফার করবে। সেই ক্ষেত্রে হয়তো আমাদের কিছু ছাড় দিতে হবে, আর সরকার কিছু সাহায্য করবে, রুগীরা সার্ভিস তারা কিছু দিয়ে সার্ভিসটা পাবে, তাহলে ট্রাইপার্টি চুক্তির মতো হবে। অর্থাৎ আপনাকে যদি আমি বুঝাই, একটা সার্ভিস 10,000 টাকা, এই 10,000 টাকা থেকে সরকার নির্ধারণ করলো যে না ঠিক আছে, এইটা আরো কমাই নিয়ে আসো, 7,000 টাকায় আসো, 7,000 টাকায় আমি সরকার দেবো আমি 4,000, রুগী দেবে 3,000, আর তুমি দেবে 3,000। তাহলে এইভাবে একটা ট্রাই আপ করে আমাদের যে এই যে ধরেন ডায়ালাইসিস, আমাদের অপ্রতুল ডায়ালাইসিস সেন্টার, আমাদের এই ক্যান্সার সেন্টারগুলা, মানে আপনার কেমোথেরাপি, রেডিওথেরাপি, এগুলো তো শর্টেজ আছে, মাসের পর মাস মানুষের কান্না, অনেক অপারেশনগুলো মানুষের কান্না, এগুলোকে দূর করার জন্য সরকার যে আভাস দিয়েছে নির্বাচনী অঙ্গীকারে যে অন্তর্ভুক্ত করছে, সেটা যদি বাস্তবায়ন হয় কিছুটা তাৎক্ষণিক কিছু রিমুভ হবে। আর তাছাড়া দীর্ঘমেয়াদী পরিকল্পনায় যাইতে হবে, সরকারি বেসরকারি সমন্বিত রূপ দিয়ে এখান থেকে যে সমস্ত সার্ভিসগুলা দুর্বল আছে এটাকে সবল করতে হবে। আর আমি যেটা মনে করি বেসরকারি পর্যায়ের একটা উদ্যোক্তা হিসেবে বলেন আর ছোট হসপিটালের মালিক হিসেবে, আমি যেটা আমার ফিলিংস হলো, একটা নেতৃত্ব, একটা বিকশিত নেতৃত্ব আসতে হবে, ভালো নেতৃত্ব, সেটা সৎ হইতে হবে, এটা কমিটেড হইতে হবে জাতির প্রতি, আমি জাতিকে এই দিব, কি পরিমাণ দিবেন সেই পরিমাণ নির্ণয় করে এবং সততার সহিত যদি কাজ করা হয়, আমার মনে হয় খুব বেশি দিনের ব্যাপার না যে মানুষের যে আকাঙ্ক্ষাটা, মানে পাওয়ার যে আকাঙ্ক্ষাটা, সেই আকাঙ্ক্ষাটা আমরা মানে বিদেশ প্রবণতা অন্তত কিছুটা হলেও দূর হবে। আমি মনে করি বিদেশে এখন 90% রোগী যাওয়ার কোনো প্রয়োজন নেই, বা 95% যাওয়ার কোনো প্রয়োজন নেই, 5% থাকতেই পারে, 5% থাকতেই পারে যে বিশেষায়িত অপারেশনগুলা, সেগুলা লিভার ট্রান্সপ্লান্ট, হার্ট ট্রান্সপ্লান্ট, এগুলো যেতে পারে, বা এরকম কিছু আছে যে এগুলা বাংলাদেশের সক্ষমতা কম, সে জায়গায় যেতে পারে। কিন্তু ঢালাওভাবে আপনার যে কোনো রুগী দেখাইতে চলে যাবেন, যে কোনো টেস্টের জন্য চলে যাবেন, আমরা এখন আমি মনে করি, আমি আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালে আমি বিশ্বমানের টেস্ট দিচ্ছি, আমার তো গত 5 বছরে কোনো সমালোচনা নাই যে আমি রিপোর্ট ভুল হয়েছে। কিছু রিপোর্ট ভুল হয়, একটা আল্ট্রাসাউন্ড রিপোর্ট একজন ডাক্তার করলো, আরেক জায়গাতে আমরা রিপিট করে নিলাম, যখন আমরা অপারেশন করতে যাব আমরা রিপিট করাইতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু ভুলের কোনো সমালোচনা আসা উচিত না। একজন ডাক্তার সিদ্ধান্ত দিয়েছে, আরেকটা সিদ্ধান্ত রিচেক করে নিতে আমরা পারি। তো এইভাবে আমি যেহেতু একটা হাসপাতাল চালাচ্ছি, আমি কিন্তু সাকসেসফুলি চালাচ্ছি। আসবো একটু আপনার হসপিটাল নিয়ে, যেটা আপনার সাথে আমার যখন অফেয়ারে কথা হচ্ছিল, আপনি বলছিলেন যে মা ও শিশুদের আসলে 24 আওয়ার্স আপনারা চিকিৎসা সেবা দিচ্ছেন, এটা নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ, কিন্তু অসচ্ছল যে রোগী আছে তাদের জন্য আপনাদের কি ধরনের সেবা থাকছে? আমি আলোক সম্পর্কে বলি, আলোক হাসপাতাল আর আলোক হেলথ কেয়ার দুইটা প্রতিষ্ঠান। আলোক হাসপাতালের সাথে আছে মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার। এখানে আমরা মানে 100 বেড, আমাদের 100 বেড অ্যাপ্রুভাল আছে, আমরা হয়তো 120-30 জন রোগী ক্রাইসিসে নিতে পারি। তো এই যে সার্ভিসটা নিচ্ছি,
আমরা 24/7 আমরা মানুষকে সার্ভিস দিচ্ছি, দিন দিন ভালো করতেছি। মানুষের আকাঙ্ক্ষাটা যে আকাঙ্ক্ষায় আসে সেটুকু আমরা হয়তোবা শতভাগ না পারলেও সিংহভাগ আমরা পারছি, এটা হলো স্বস্তির কথা। দ্বিতীয় কথা হলো যে মাদার অ্যান্ড চাইল্ড, আমি বলছিলাম মা ও শিশু খুব জরুরি সেবা। একটা বাচ্চা যখন হাসি দেয় তখন কিন্তু মা সহ্য করতে পারে না, সেই জন্য 24/7 আমাদের চাইল্ড কেয়ার আছে। একটা মা যখন সিভিয়ার হয় তখন কিন্তু সত্যি সিভিয়ার হয়, কারণ একটা মা তো সহজে কথা বলে না, আর বাসাতেও একটু অযত্ন অবস্থায় থাকে। যখন সে আসে তার ইমার্জেন্সি সার্ভিস দেওয়া হয়। আমাদের 24/7-ই একেবারে বিশেষত মানে এই বিশেষজ্ঞ সার্ভিস দুটো আছে, এবং 24/7-ই আমাদের অপারেশনের ব্যবস্থা, আইসিইউর ব্যবস্থা, এনআইসিইউর ব্যবস্থা এগুলো আছে। আমরা সাকসেসফুলি আমরা বৃহত্তর মিরপুরে ভালো করছি। এখন আসেন গরিবের জন্য কি দিচ্ছি। সরকার এটা, সরকারের পাশাপাশি আমিও তো একজন বিবেকবান মানুষ, সে জায়গায় আমিও চিন্তা করেছি। আমি গত 3 বছর যাবত আমি গরিব মানুষের জন্য সার্ভিস দিই। যেমন আপনি যদি আমাদের হসপিটালে যদি ডাক্তারদের গ্রেড করি, আমাদের এমবিবিএস লেভেল, সিনিয়র জুনিয়র লেভেল মিলে আমরা মনে করি এটা ভিজিট হলো 300 থেকে 500 টাকা। এটা গরিবের জন্য আমরা 50 থেকে 100 টাকায় দিই, যারা কার্ড হোল্ডার, মানে কার্ড হোল্ডার। আর যে বিশেষজ্ঞ ডাক্তার, যখনই বিশেষজ্ঞ ডাক্তার হলো তখন আমাদের ভিজিট হলো 700 থেকে 700, 800, 1000, 1200। এদের ভিজিটগুলো গরিবের জন্য 200 থেকে 300 টাকা। টেস্ট আপনি যদি যান, আপনি যদি 100 টাকা নির্ধারিত মূল্য 1000 টাকাটা টেস্ট করেন, সেটা গরিব হয়তো 600-700 টাকায় পারবে, কোনো কোনো ক্ষেত্রে 500 টাকায় পারবে, তাহলে অর্ধেক মূল্যে পাচ্ছে। অপারেশন আমার 3টা বেড ফ্রি আছে, গরিব দুঃখীদের আমি দিচ্ছি। পাশাপাশি গরিবের প্যাকেজ আছে, ইকোনমি প্যাকেজ বলি। মনে করেন একটা সিজারিয়ান অপারেশন আমাদের 70-75-80 হাজার টাকা প্যাকেজ, কিন্তু সেটা গরিবের জন্য 25 থেকে 30 হাজার টাকা। এই যে ব্যাপার, এখানে ব্যাপারটা হলো যে গরিব কে, নিম্নয়ের মানুষটাকে আমরা আগে প্রি রেজিস্ট্রেশন দিচ্ছি। আমি এখন হেলথ কার্ড দিচ্ছি রিক্সাওয়ালাকে, ভ্যানওয়ালাকে, বা যে বাজারে যে মজুর থাকে, ওই যে কুলির কাজ করে, এই সমস্ত জায়গায় দেখে দেখে মানে অ্যাসোসিয়েশন ভিত্তিক আমি হেলথ কার্ড দিচ্ছি। যেমন সরকার ফ্যামিলি কার্ড দিচ্ছে, ফ্যামিলি কার্ড দিয়ে দেওয়ার মানে কি, একটা মানুষকে একটা জীবিকা নির্বাহ করার জন্য, একটা সচ্ছল অবস্থায় নিয়ে যাওয়ার জন্য। আমি মনে করি আমার যে সক্ষমতা আছে, আমি একটা মাঝারি হাসপাতালের মতো গরিব মানুষদের আমি সার্ভিস দিতে পারি। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমি একেবারে শর্টলি জানতে চাইবো যে আগামী 10 বছরের মধ্যে বা 5 বছরের মধ্যে এই খাতটাকে আমরা কোথায় দেখতে পাবো? এটা তো বিশেষ করে মানে সিংহভাবই সরকারের উপর নির্ভর করে। সরকার আমাদেরকে যেভাবে সম্পৃক্ত করবে, আমি মনে করি যে সরকার কমিটমেন্ট দিয়ে আসছে, এটা যদি বাস্তবায়ন করতে পারে আমরা শতভাগ পাবো। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে এখানে উপস্থিত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ দেশের স্বাস্থ্যসেবা খাতের নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমান হোসেন। নিচ্ছে একটা বিরতি, 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবে 21 বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, 21-এর সঙ্গেই থাকুন।